আমার নাম রিমি। স্কুল, কোচিং, ফ্রেন্ডস এইসব নিয়েই থাকতাম। আমার খুব বেশি বন্ধু ছিল না। আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম। কিন্তু যে কজনই ছিল না কেন, তাদেরকে আমি খুব গভীরভাবে বিশ্বাস করতাম। আর তাদের মধ্যে সবচেয়ে কাছের ছিল ঋতিকা। আমরা ক্লাস 6 থেকে একসাথে একই বেঞ্চে বসতাম, টিফিন শেয়ার করতাম এবং সিক্রেটস তো অবভিয়াসলি শেয়ার করতাম। আমরা প্র্যাকটিক্যালি একে অপরের শ্যাডো ছিলাম। সবাই বলতো, তোরা না একদম সেম সেম। আমরা হাসতাম, কারণ আমরা সত্যিই ভাবতাম আমাদের মধ্যে কোনোদিন কিছু বদলাবে না। কিন্তু মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, আর সেই বদলটা সবসময় চোখে পড়ে না। ক্লাস 12 এর পর আমরা দুজনেই কলকাতায় পড়তে যাই। একই শহর কিন্তু আলাদা কলেজ। প্রথমে একটু অদ্ভুত লাগছিল, কারণ আমরা এতদিন সবকিছু একসাথে করেছি। কিন্তু ধীরে ধীরে নতুন বন্ধু, নতুন রুটিন, তবুও আমরা রোজ কথা বলতাম। আজ কি করলি, নতুন কলেজে কেমন, সব শেয়ার করতাম। একদিন ইতিকা আমাকে বলল, আমি একটা ছেলের সাথে কথা বলছি। আমি একটু টিজ করে বললাম, ও ফাইনালি। ও হেসে বলেছিল, দেখ না কি হয়। আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমি জানতাম ঋতিকা খুব সহজে কাউকে নিজের জীবনে ঢুকতে দেয় না। কিন্তু ধীরে ধীরে আমি খেয়াল করলাম ও একটু বদলাচ্ছে। আগের মতো সবকিছু শেয়ার করতো না, কিছু জিনিস এড়িয়ে যেত। আমি জিজ্ঞেস করলে বলতো, আরে কিছু না। আমি জোর করিনি, ভাবলাম ওর পার্সোনাল স্পেস দরকার। কিন্তু ভিতরে ভিতরে একটা অস্বস্তি হচ্ছিল। একদিন রাতে ও আমাকে ফোন করলো। ওর গলাটা কেমন যেন কাঁপছিল। আমি বললাম, কি হয়েছে তোর? ও কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বলল, রিমি, তুই কি আমার উপর বিশ্বাস করিস? আমি একটু হেসে বলেছিলাম, এই প্রশ্নটা করার দরকার আছে? ও বলল, না না, মানে, থাক, ছেড়ে দে। আমি একটু সিরিয়াস হয়ে গেলাম। বল না কি হয়েছে? ও বলল, আমি তোকে কিছু বলতে চাই, বাট আই এম স্কেয়ার্ড। আমি তখন একটু বিরক্ত হয়ে গেছিলাম, কারণ ও গত কয়েকদিন ধরে একইভাবে বিহেভ করছিল। আমি বললাম, তুই যদি না বলিস আমি কি করে বুঝবো বল? ও চুপ করে রইলো। তারপর হঠাৎ বলল, থাক, পরে বলবো। সেই রাতে আমার একটু খারাপ লেগেছিল। মনে হচ্ছিল ও আমার থেকে কিছু লুকোচ্ছে। পরের কয়েকদিন আমরা খুব কম কথা বললাম। আমি একটু ইগো নিয়ে চুপ করেছিলাম। ভাবছিলাম ও আগে বলুক, কিন্তু ও আর ফোন করেনি। তারপর সেই রাতটা এলো। আমি পড়ছিলাম, রাত তখন প্রায় 12টা। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ঋতিকা কলিং। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবছিলাম, এখন কেন কল করছিস? আমার একটু রাগও হচ্ছিল তখন। আমি ভাবলাম, এখন ধরবো না, পরে কথা বলবো। ফোনটা বাজতে বাজতে কেটে গেল। 2 মিনিট পর আবার কল এলো। আমি আবারও ধরিনি। তৃতীয়বার কল এলো। আমি ফোনটা সাইলেন্ট করে দিলাম আর ভাবলাম, কাল কথা বলবো। আমি জানতাম না এই কাল আর কোনোদিন আসবে না। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমার ফোনে অনেকগুলো মিস কল, ঋতিকার, আর কিছু আননোন নাম্বার। আমার বুকটা কেমন করে উঠলো। আমি তাড়াতাড়ি ওকে কল ব্যাক করলাম। ফোনটা সুইচড অফ। তারপর একটা আননোন নাম্বার থেকে কল এলো। আমি ধরলাম। ওপাশ থেকে একটা অচেনা গলা বলল, আপনি কি রিমি? আমি বললাম, হ্যাঁ, কে বলছেন? ও কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, ঋতিকা কাল রাতে অ্যাক্সিডেন্ট করেছে। আমার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। আমি কিছু বলতে পারছিলাম না। ও আপনাকে বারবার ফোন করছিল। আমার মাথার ভেতর ফাঁকা হয়ে যাচ্ছিল। শুধু একটাই কথা ঘুরছিল, আমি ফোনটা কেন ধরিনি। সেই ফোনটা কেটে যাওয়ার পর আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে বসেছিলাম। আমার মাথা কাজ করছিল না। শুধু একটা কথাই কানে বাজছিল, গীতিকা অ্যাক্সিডেন্ট করেছে। আমি কাপা হাতে আবার কল ব্যাক করলাম সেই আননোন নাম্বারে। ওপাশ থেকে একজন পুরুষের গলা, হ্যালো। আমি তোতলাতে তোতলাতে বললাম, গীতিকা কেমন আছে? আপনি কি ওর ক্লোজ ফ্রেন্ড? হ্যাঁ, আমি রিমি। ও আমাকে ফোন করেছিল, বলল ও এখন আইসিইউতে আছে, অবস্থা খুব ক্রিটিক্যাল। আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। আমি শুধু বললাম, কোথায়, কোন হাসপাতালে? হসপিটালের নাম শুনে আমি আর কিছু না ভেবে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। কিভাবে আমি ওই হসপিটালে পৌঁছেছিলাম আমি আজও ঠিক মনে করতে পারি না। সবকিছু যেন অটোমেটিক মোডে হচ্ছিল। আমি শুধু দৌড়াচ্ছিলাম। হাসপাতালের সামনে পৌঁছে দেখি কিছু লোক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে ঋতিকার এক কলেজ ফ্রেন্ডকে চিনতে পারলাম। আমি দৌড়ে গিয়ে বললাম, ঋতিকা কোথায়? ও আমাকে দেখে একটু চুপ করে গেল। তারপর বলল, আইসিইউতে, ডাক্তাররা চেষ্টা করছে। আমার বুকের ভেতরটা কাঁপছিল। আমি ওখানেই বসে পড়লাম। কিছুক্ষণ পর একজন ডাক্তার বেরিয়ে এলো। ডাক্তারকে দেখে সবাই একসাথে উঠে দাঁড়িয়ে পড়লো। আমি শুধু ডাক্তারের মুখের দিকে তাকিয়েছিলাম।
ডাক্তার খুব শান্ত গলায় বললেন, আমরা চেষ্টা করেছি, বাট উই আর সরি। আমি ঠিক ওই মুহূর্তটা ডিসক্রাইব করতে পারবো না। মনে হচ্ছিল কেউ আমার ভেতর থেকে সব কিছু টেনে বের করে নিয়েছে। আমি কিছু শুনতে পাচ্ছিলাম না। কেউ কিছু বলছিল, কেউ কাঁদছিল, কিন্তু আমার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, ও আমাকে ফোন করেছিল। আমি ধীরে ধীরে আইসিইউ এর সামনে গিয়ে দাঁড়ালাম। ভিতরে একটা সাদা চাদরে ঢাকা শরীর, ওই শরীরটা আমার ঋতিকা। আমি ভেতরে ঢুকে ওর পাশে দাঁড়ালাম। ওর মুখটা শান্ত ছিল, একদম চুপ, যেন ঘুমোচ্ছে। আমি খুব আস্তে বলেছিলাম, তুই উঠ প্লিজ, আমি এসে গেছি। কিন্তু ও উঠল না, আর কোনো দিন উঠবে না। সেই সময় ঋতিকার এক বন্ধু আমার কাছে এসে বলল, কাল রাতে ও খুব আপসেট ছিল। ও যার সাথে কথা বলছিল সেই ছেলেটা ওকে চিট করেছিল। আমার বুকটা কেঁপে উঠল। আমি জিজ্ঞেস করলাম, তারপর? তারপর ও বলল ওর সাথে খুব বড় ঝগড়া হয়, তারপর ও একা বেরিয়ে যায় খুব লেটে। আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। ও আরো বলল, ও বলছিল ও কারোর সাথে কথা বলতে চায় খুব আর্জেন্টলি। আমার মাথা নিচু হয়ে গেল, কারণ আমি জানতাম ও কার সাথে কথা বলতে চেয়েছিল। আমার সাথে। ও আমার সাথেই কথা বলতে চেয়েছিল। ও আমাকে 3বার ফোন করেছিল, আর আমি আমি ইচ্ছে করে ধরিনি। আমি ভাবছিলাম কাল কথা বলবো, কিন্তু ওর জন্য কাল আর আসেনি। সেই দিনটার পর আমার জীবনটা কমপ্লিটলি বদলে গেছে। আমি রাতে ঘুমোতে পারি না। ফোন বেজে উঠলেই আমার বুক ধড়ফড় করে। আমি এখনো ওই সময় কল লগটা দেখি। আমি মাঝে মাঝে ভাবি, যদি আমি ওই ফোনটা ধরতাম, হয়তো আমি ওকে থামাতে পারতাম। হয়তো ওই রাতে ও একা বেরোতো না। হয়তো ও আজ বেঁচে থাকতো। কিন্তু হয়তো দিয়ে জীবন চলে না। সত্যিটা খুব সিম্পল। আজ এতদিন পরেও আমি নিজেকে ক্ষমা করতে পারিনি, কারণ আমি জানি আমি সরাসরি ওকে মারিনি, কিন্তু আমি ওকে বাঁচাতেও পারিনি। আর এই গিল্ট, এটা আমি সারা জীবন বয়ে নিয়ে যাব।